30 পর্যন্ত আমার এরকম কোনো ধারণা ছিল না যে এরকম কিছু হয় বা এরকম কিছু হতে পারে। তো হঠাৎই আমাদের ওই সংস্থার দরজা খুলে একজন কাপল ঢোকেন ভেতরে, বয়স্ক, আমার বাবা আমার বয়সী। তো এইসব করতে করতে হঠাৎ করে দেখলাম যে ওনার চোখ দিয়ে জল পড়তে আরম্ভ করলো। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কাঁদছেন কেন? জানলাম যে আমার মার্চ মাসে যেখানে বিয়ে হয়ে যাওয়ার কথা, ওর এরকমও হতে পারে আমার জানা ছিল না। মহিলাকে আমি চিনি পর্যন্ত না, সেই দিন আমার প্রথম দেখা। তো উনি যাওয়ার সময় শুধু আমাকে একটা কথাই বলে যান যে আমার সঙ্গে তোমার দেখা হওয়ার ছিল। তো বাইরে এসে কথা বলার সময় হঠাৎ করে আমি নোটিস করি যত দিন যাচ্ছে তত দিন আমি ওনার কাছ থেকে ওনার জীবনের অদ্ভুত অদ্ভুত কথাবার্তাগুলো শুনছি, এবং তার সাথে আমার লাইফেও একটা দুটো পরিবর্তন আমি দেখছি, আস্তে আস্তে নোটিস করা আরম্ভ করেছি। তবে দেখো, তোমার হাতে কিছু একটা দেখা যাচ্ছে, এটা কি দেখো? আমি আমার হাতার ঠিক এই জায়গা থেকে, আমাদের যেদিনকে রেজিস্ট্রি হয় সেদিনটা ছিল শিবরাত্রি। তো আমাকে তুমি কি হিসাবে খুঁজে পেয়েছো? তো উনি আমাকে বলেন, আমার তোমাকে দেখে মনে হয়েছে তুমি বহু বছরের পর বছর ধরে বহু দেবদেবীরা এই পৃথিবীর মধ্যে হিউম্যান ফর্মে আছেন। যেটা সব থেকে বেশি রিমার্কেবল আমার মনে হয়েছে, আমার 25-26 বছর বয়স তখন আমার কাছে এটা অদ্ভুত পরিবর্তন। এরকম কথা বলতে বলতে হট করে দেখছি আমার সারা কানে গেছে, স্নান থেকে এসে দেখছি সারা শার্ট ভরে গেছে। আমার হাজব্যান্ডের বেশ কিছু মাঝে মাঝে এরকম ফিলিংস হয়, ও যখনই কোথাও যাতায়াত করে বা কিছু না কিছু প্রেজেন্স ফিল করে। এবার উঠেছি, আমার হাজব্যান্ড এরকম হাত দিয়ে আমাকে ডাকছে যে ওঠো। তো আমি উঠেছি, উঠে বলছি তোমার বালিশের তলা থেকে যেন কি একটা আছে, তো দেখো তো কি রয়েছে। যখনই তারা আসতে চায় তাদের প্রেজেন্স বুঝিয়ে দেয় তারা। আমি দেখছি একদম ওই রঙের মা মন্দির থেকে হেঁটে বেরিয়ে আসছে। সেই রাতটা ছিল তোমার পক্ষে একটা উল্লেখযোগ্য একটা আধ্যাত্মিক রাত বলা যায়। বিশেষ করে ধরো আমরা যারা সাধারণ মানুষ, সাধারণভাবে সংসারে থাকি, তাদের ক্ষেত্রে এটা একটু দুর্লভই বলা যায়। নমস্কার প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী। আজ নতুন একটা পডকাস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার পাশে বসে রয়েছেন কলকাতা থেকে এসছেন শ্রীমতী ইওনা ব্যানার্জি। তোমাকে সাধক অলৌকিক রহস্য চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের পডকাস্টে যারা সাধারণ মানুষ তারাই বেশি এসে থাকেন। সাধক সাধিকারা আসেন বটে, তবে সাধারণ মানুষের জীবনের কথা আমি তুলে ধরতে চাই, কারণ তাদের উপলব্ধি, তাদের বিশ্বাস, তাদের সংস্কার আড়ালেই থেকে যায়। অনেকে শেয়ার করতে চান কিন্তু বিভিন্ন কারণে হয়তো শেয়ার করতে পারেন না, ইচ্ছে থাকা সত্ত্বেও। তো যাই হোক, আজকে ইওনা এসছে, তো সে তার জীবনের আধ্যাত্মিক বেশ কিছু অলৌকিক দৈব ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমি তার কাছ থেকে জেনে নেব। তা ইওনা, আগে বলো কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তুমি তোমার জীবনের যে বিশ্বাস, উপলব্ধি, সংস্কার, আধ্যাত্মিক সংস্কার, এই জার্নিটা ঠিক কবে থেকে শুরু হয় বা কবে থেকে ফিল করতে শুরু করলে? সত্যি কথা বলতে কি, এই আধ্যাত্মিক জগৎ কি বা কোথায় এক্সিস্ট করে এই সম্বন্ধে কোনো ধারণাই আমার ছিল না। সেটা ছোটবেলা থেকেই হোক, আর আমার মাঝ বয়স বলতে প্রায় 30 পর্যন্ত আমার এরকম কোনো ধারণা ছিল না যে এরকম কিছু হয় বা এরকম কিছু হতে পারে। তো 2017 সাল, বেশ অনেকটা লেট স্টেজই বলতে পারি আমি। 2017 সালে প্রথম আমি পেশায় একজন অপটোমেট্রিস্ট, চোখ দেখতাম। আচ্ছা। তো সেই 2017 সালে আমি পেশাগতভাবে একটা বড় সংস্থার সঙ্গে জড়িত ছিলাম, যাদের সেই সংস্থায় আমি চোখ দেখতাম। সেই জায়গাটা ছিল হচ্ছে কাকুরগাছি এরিয়াতে। তো আমি খড়দায় আমার বাড়ি, খড়দা থেকে কাকুরগাছি আমি যাতায়াত করতাম। তো সেখানে আমি প্র্যাকটিস করতাম অপটোমেট্রিস্ট হিসাবে। তো সেই অপটোমেট্রিস্ট প্র্যাকটিস চলাকালীন একদিন একটা এমন ঘটনা ঘটে। রোজই তো আমার কাছে কোনো না কোনো মানুষ আসতেন পেশেন্ট হিসাবে, তাদেরকে দেখতাম, তাদের চশমা কি লাগবে না লাগবে প্রেসক্রাইব করে তাদের দেওয়া হতো, সেই অনুযায়ী সেই সংস্থা তাদেরকে চশমা বানিয়ে দিত। তো এই করতে করতে একদিন এরকম নর্মাল সকালবেলা আমি দাঁড়িয়ে আছি আমার ক্লিনিকের মধ্যেই, আমার অন্যান্য যারা সঙ্গীরা রয়েছেন, কালিগসরা রয়েছে, তাদের সাথে এমনি কথা বলছি। তো হঠাৎই আমাদের ওই সংস্থার দরজা খুলে একজন কাপল ঢোকেন ভেতরে, বয়স্ক, আমার বাবা আমার বয়সী। এবং আমি আমার অজান্তেই ওই ভদ্রমহিলা যিনি ঢোকেন, হাজব্যান্ড ওয়াইফ আর কি, আমাদের ওয়াইফ যিনি যখন পরে ঢোকেন, ওনাকে দেখে বিনা কারণে আমি হেসে ফেলি, মানে একটা স্মাইল দিই ওনাকে, ওয়েলকাম স্মাইলের মতো আর কি। কিন্তু ইউজুয়ালি আমি চট করে কাউকে দেখে হাসি না।
তো ওনাকে দেখে আমি হেসেছিলাম। তারপর উনি ভেতরে আসেন, ভেতরে এসে যথারীতি আমাকে বলা হয় যে উনি চোখ দেখাতেই এসছেন, ওনার পাওয়ারের কিছু সমস্যা হয়েছে, উনি সেটা করতে চান এখানে এসে। তো আমি তাকে পাওয়ার দেখার জন্য আমার ক্লিনিকে ভেতরে নিয়ে যাই, তার সাথে আমার কথাবার্তা আরম্ভ হয়। বিভিন্ন কথাবার্তার সূত্রে আমাকে কিছু হিস্ট্রি নেওয়ার ব্যাপার থাকে, নিতে হয়। তো ওনাকে প্রশ্ন করি, করতে করতে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম রাত্রে আপনার ঠিকঠাক ঘুম হয় কি না, তারপরে আপনার চোখের কি সমস্যা, কি অসুবিধার জন্য এগুলো হচ্ছে। তো এইসব করতে করতে হঠাৎ করে দেখলাম যে ওনার চোখ দিয়ে জল পড়তে আরম্ভ করলো। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কাঁদছেন কেন? তো বললো এটা টিয়ার্স অফ জয়। ঠিক বুঝলাম না, কিন্তু ততক্ষণে ভদ্রমহিলাকে আমার বেশ ভালো লাগতে আরম্ভ করে। এত সুন্দর গ্রেসফুল বিহেভিয়ার, এত সুন্দর করে উনি কথা বলছিলেন। তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা এতটাই ফ্রেন্ডলি হয়ে গেলাম ডিউরিং ওই আই টেস্টের মধ্যে দিয়ে। তা আমি ওনাকে বললাম 2017 সালে উনি আমার কাছে এসেছিলো 28শে জানুয়ারি। তো আমি ওনাকে বললাম যে আপনার বাড়ি কোথায়, এই সব কিছু আদান প্রদান হতে হতে জানলাম যে আমার মার্চ মাসে যেখানে বিয়ে হয়ে যাওয়ার কথা উনি আমার প্রতিবেশী, যেটা মানে খুব কাকতালীয় ব্যাপার একটা, মানে খুব অদ্ভুত যোগাযোগ। এটা মানে এরকমও হতে পারে আমার জানা ছিল না। তো উনি শুনে ভীষণই আনন্দিত হলেন যে তুমি আমার পাড়ায় আসছো। তো ওনার হাজব্যান্ডও বাইরে থেকে আমাদের সাথে গল্পের যোগদান করে আর কি। উনিও জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, কবে হচ্ছে। তো এই কথা বলতে বলতে আমাদের মধ্যে ফোন নাম্বারে আদান প্রদানও হয়ে যায়। মহিলাকে আমি চিনি পর্যন্ত না, সেই দিন আমার প্রথম দেখা। তো উনি যাওয়ার সময় শুধু আমাকে একটা কথাই বলে যান যে আমার সঙ্গে তোমার দেখা হওয়ার ছিল। তা আমি আমার সাধারণ বুদ্ধিতে অত আমার বুঝতেও পারিনি এটা কথাটা উনি কেন বলেছিলেন। আমার অ্যাজ আ নর্মাল হিউম্যান বিং হিসেবে ওনাকে খুব ভালো লেগেছিল, ব্যাস এইটার মতো। ওই দিনকে ওখানে শেষ। তারপরে আমাদের ছোটোখাটো হোয়াটসঅ্যাপ বা ফোনে কথা শুরু হয়। তারপরে আমরা একদিন দেখা করার জন্য বলি যে একদিন আসুন, আপনার সঙ্গে দেখা করবো, যেদিনকে আমার ছুটি থাকবে। তা আমি আমার মাকে নিয়ে এরকম একটা জায়গায় আসি যাতে উনিও আসতে পারেন। তা আসে, কথাবার্তা বলি। উনি ওনার অনেক আধ্যাত্মিক জীবনের গল্প আমাকে তখন শোনাতে শুরু করেন। আমি খুব মন দিয়েই শুনি। আমার কোনো সময়ই মনে হয়নি যে কথাগুলো উনি আমাকে বানিয়ে বলছেন বা ওনার কোনো মানসিক বিভ্রান্তি আছে। আমি ভীষণ মন থেকে কথাগুলোকে বিশ্বাস করতে আরম্ভ করি। যাই হোক, যতটুকুই কথা আমাদের মধ্যে হোক না কেন, ওই কথাগুলো হওয়ার পরে যখন আমরা বাড়ির দিকে রওনা হই, উনি ওনার বাড়ির দিকে, আমি আমার বাড়ির দিকে, তা কিছুক্ষণের জন্য আমরা কথা বলছিলাম বাইরে এসে। তা বাইরে এসে কথা বলার সময় হঠাৎ করে আমি নোটিস করি যে আমি আর উনি সামনাসামনি দাঁড়িয়ে আছি। আমার কাঁধে কোথা থেকে একটা সাদা রঙের পালক এসে পড়লো। পালকটা উনি হাতে নিয়ে বললেন যে আমি সঠিক লোকের সাথে আছি, এটা ইন্ডিকেশন, এটা তুমি রাখো। আমি পালকটা হাতে করে নিয়ে আমার বাড়ি চলে এলাম। আমি তখনও বুঝিনি এটার কি মানে বা কি হতে পারে। যত দিন যাচ্ছে তত দিন আমি ওনার কাছ থেকে ওনার জীবনের অদ্ভুত অদ্ভুত কথাবার্তাগুলো শুনছি, এবং তার সাথে আমার লাইফেও একটা দুটো পরিবর্তন আমি দেখছি, আস্তে আস্তে নোটিস করা আরম্ভ করেছি। যেমন আমাদের বিয়ের প্রথম আমি আমার হাজব্যান্ডের সাথে আমরা বেরোই আমাদের বিয়ের জামা কাপড় কিনতে, আমার শাড়ি, তার জামা কাপড় কিনতে। সেদিনকে কি হয়, আমি খর্দা থেকে যথারীতি আসি, আমি তাকে বলি তুমি এরকম জায়গায় দাঁড়িয়েও, আমি ওখান থেকে একসাথে করে বেরিয়ে যাব। এবার যখন আমি আমার হাজব্যান্ডের জামা কাপড় কেনার জন্য যাই দোকানে, তো আমি বলি অনেকটা রাস্তায় এসছি, এখানকার ওয়াশরুমটা একটুখানি যাব, ইউজ করব। তো দোকানের লোক বলে হ্যাঁ আপনি যান। এবার ওয়াশরুমে যখন গেছি, গিয়ে বেরিয়ে এসছি, আর হাজব্যান্ডের সামনে এসে দাঁড়িয়েছি যে জামা কাপড়গুলো তখন প্রায় দেখা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বলে তোমার হাতে, আমার একটা টি শার্ট মতো পরা ছিল, এতখানি হাতা, তবে দেখো তোমার হাতে কিছু একটা দেখা যাচ্ছে, এটা কি দেখো। আমি আমার হাতার ঠিক এই জায়গা থেকে একটা সাদা পালক বেরিয়ে আসছে দেখি। কি করে সম্ভব? আমি একদম সজ্ঞানে একটা জায়গার মধ্যে রয়েছি, বাথরুম পুরো বন্ধ, একটা ছোট স্টোরের মধ্যে ছোট্ট একটা ছোট্ট টয়লেট, ক্লিন। তো আর আমি আমার বাড়ি থেকে যে এসেছি সেখান থেকেও আমি গাড়ি করে আমার গাড়ির মধ্যে বসা, কোথা থেকে এই পালক আসবে। আমি সঙ্গে সঙ্গে সেই ভদ্রমহিলাকে, আমি তখন তাকে অলরেডি আন্টি বলা আরম্ভ করেছি, আন্টিকে বলছি এরকম একটা ঘটনা ঘটলো আমার সাথে, আমার এখান থেকে পালকটা কেন আসছে, বেরোচ্ছে। তো উনি বললো ঠিক আছে রেখে দাও। তো এই করতে করতে 2017 আমার বিয়েও হলো। আর অদ্ভুতভাবে আমরা এত কিছু দেখেছিলাম, আমার বাবা মাও দেখেছিলেন কিনা জানি না। আমাদের যেদিনকে রেজিস্ট্রি হয় সেদিনটা ছিল শিবরাত্রি, মানে আমার রেজিস্ট্রি অনুষ্ঠানে এই আন্টি এসেছিলেন। আমাদের মাত্র 1 মাসের আলাপ, 28শে জানুয়ারি আলাপ, আর আমার রেজিস্ট্রি হয় 24শে ফেব্রুয়ারি। এই কটা দিনের মধ্যে আমি ওনাকে আসতে বলি এবং উনি আসতে রাজিও হয়, সেটাও খুব অদ্ভুত ব্যাপার।
দুই প্রান্তের দুটো অচেনা মানুষ, কি করে এরকম হয় আমার তো জানা নেই। এবং ওইটুকু সময়ের মধ্যে এসে উনি আমার পরিবার, আমার বাবা মার সাথে ভীষণ অ্যাটাচমেন্ট বাড়ে তার। আমার সাথে তো অ্যাটাচমেন্ট অতদিনে বেড়েইছে, মানে মাঝখানে প্রায় 24-25 দিনের একটা আর কি ডিলেশন বলুন, যাই বলুন। আমার যেদিনকে রেজিস্ট্রির দিন উনি আসেন, সেদিনকে শিবরাত্রি ছিল, সেদিনকে উনি আমার বাড়িতে খাওয়া দাওয়া করে গিয়ে উনি শিবের মাথায় জল ঢালে এবং বলে যে এইটা এমনি এই দিনটা চুজ করা হয়নি, এই দিনটা তোমার জন্য রাখা ছিল, তোমার এই দিনকে এটা হওয়ার কথা ছিল, তাই তোমার এই দিনে এরকম হয়েছে। এবং আমার যেদিনকে 13ই মার্চ 2017 বিয়ে হয়, সেদিনকে ছিল দোল পূর্ণিমা। দুটোই ভীষণ অস্পৃশ্যতা একটা দিন ছিল, আমরা কেউই ভাবিনি। কথা সূত্রে, বিভিন্ন অভিজ্ঞতা সূত্রে আমি যখন জিজ্ঞেস করতাম ওনাকে, একদম আমি জিজ্ঞেসই করলাম যে আমি কে, তুমি যে আমাকে মাঝে মাঝে বলো খুঁজে পেয়েছি বা কিছু, আমি কে, আমি কে এমন যে তুমি, আমি ভীষণ সাধারণ একটা মানুষ, আমি তো, আমাকে তুমি কি হিসাবে খুঁজে পেয়েছো? তো উনি আমাকে বলেন, আমার তোমাকে দেখে মনে হয়েছে তুমি পার্বতী। আচ্ছা, আমার তোমাকে দেখে মনে হয়েছে তুমি পার্বতী। বহু বছরের পর বছর ধরে বহু দেবদেবীরা এই পৃথিবীর মধ্যে হিউম্যান ফর্মে আছেন, তারা চলে যান আবার আসেন, তাদের বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে কিছু কর্ম থেকে যায়, তাদের লাইফটাও রোল হতে থাকে এখানে, বেশ কিছু তারা এখানেই ট্র্যাপড। তারা আস্তে আস্তে মুক্তি পেয়ে একটা সময় দেখবে সবার মুক্তি হয়ে গেছে। আর যেহেতু আমাদের কলিযুগ, কল্কি অবতার নিয়ে এত কিছু আছে আমাদের মাথায়, আমাদের মনে, অনেকের চিন্তনের সাথে এটা যুক্ত যে কল্কি কিভাবে আমরা পাবো। তো এই সব যে এনারা আসেন এবং এরা চলে যায়, এরা কিন্তু সেই প্রসেসটাকে যাতে 100% একটা দিন সম্পূর্ণ হয় সেই করতেই কিন্তু এরা এখানে আছেন। অল্প করতে ছোট শিফটিং এর মাধ্যমে একটা পরিবর্তন হবে, এগিয়ে নিয়ে দিচ্ছেন। একদমই তাই। পরিবর্তন তো একদিনে হয় না, শিফট করতে একদিন পরিবর্তন হয়। যেমন আমার জন্মের সময় আর আজকের এই সময়ের মধ্যে তো বিস্তর পার্থক্য। আমার জন্মের সময় যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো ছিল আর আজকে যেই সমস্ত পাওয়া, তার মধ্যে তো বিশাল পার্থক্য। আমরা তো কোনোদিনও বসে ভাবিও নি যে এরকম পডকাস্টও হতে পারে। আপনার সাথে বসে যে এরকম কথাগুলো বলছি তো জীবনের চিন্তারই বাইরে, সেটাও হয়ে গেল আমাদের সাথে। তো এইভাবে চলতে আমার সাথে ওনার কথাবার্তা, আমি ওনার কথায় আরেকটু পরে আসি, আমি আমার কথা আরও কিছু বলি আপনাদের। আমার বাড়িতে ছোটোবেলা থেকে কালী পুজো হতো, একদম ছোট্ট থেকে কালী পুজো হতো। তো কালী ঠাকুরকে আমরা আমাদের বাড়ির সদস্য হিসাবেই মানতাম, এই তো আমাদের বাড়ির লোক, একে বা আলাদা করে কি করব, কি পুজো করব, আলাদা করে কি শ্রদ্ধা করবো, বাড়ির লোককে যেমন বাবা মা তো নিজের, একে আমি আলাদা করে আর কি, আমার অংশ তারা, আমার মানে আমার এবং আমার অন্যান্য ভাই বোনেরও মনে হয় এরকম একটা সম্পর্ক, তার সঙ্গে আত্মিক সম্পর্ক ছিল, ঘরের মানুষ। এবং আমার দাদুর কাছ থেকে শোনা, বাবার বাবা, যে যখন আমি জন্মাই, আমার অক্টোবর মাসে জন্ম, 16 অক্টোবর মাসে আমি যখন জন্মাই, তার 7 দিনের মধ্যে কালী পুজো ছিল। আমি ওই সময়টা জন্মাই, সন্ধ্যের দিকে আমার জন্ম। তো ওই আমি হওয়ার পরে আমাদের পৈতৃক ব্যবসা ছিল, তো আমার দাদুর মনে হয়েছিল যাতে ব্যবসায়িক বেশ কিছুটা দাদু লাভের মুখ দেখেছিল, এটা আমার শোনা, আমি জানি না। আমি আসার পরে তো তারপরে আস্তে আস্তে আমি যখন বড় হই, আমার জীবনে তখন এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেনি। যেটা সব থেকে বেশি রিমার্কেবল আমার মনে হয়েছে, আমার 25-26 বছর বয়স যখন, তখন আমি বর্তমানে আমার গায়ের রং যেরকম দেখা যাচ্ছে, আমি এরকম ছিলাম না। আমার গায়ের রং বেশ ডার্ক কমপ্লেকশন ছিল। 25 বছর পার করার পর, 25+ কি 26, এই সময়টা আমি নিজের চোখে রিয়েলাইজ করতে পারতাম না। হঠাৎ আমার গায়ের রঙের একটা ভয়ঙ্কর পরিবর্তন হয়ে যায়। আমার আজকের এই গায়ের রং আমার ছিলই না। আমি মানে সেই হিসাবে আমার ছোটবেলা ছবিও আপনাকে দেখাতে পারি। তো হঠাৎ এই একটা আমার লাইফের একটা খুব অদ্ভুত অলৌকিক পরিবর্তন, কিনা আমার জানা নেই, পরিবর্তন আমার কাছে এটা অদ্ভুত পরিবর্তন। এরকম গায়ের রং চেঞ্জ হয় কি করে? 25-26 বছর বয়সে হওয়ার সম্ভাবনা আছে কিনা আমি অবশ্য ডাক্তারি বিষয়ে জানি না। এবার আমি কোনো দোকানে জামা কাপড় কিনতে গেলে আমি তো মনে মনে কখনো বিলিভার ছিলাম না যে আমার গায়ের রং চেঞ্জ হয়ে গেছে। মানে মিথটা এত বছরের ছিল যে আমাকে এরকম বলা হতো আমার গায়ের রং কালো। তা আমাকে যখন যেতাম দোকানের রং কিছু একটা ভালো কোনো কালার্স দেখি, আমাকে বল দিদি আপনাকে এটা পরলে ভালো লাগবে না, আমাকে আমার গায়ের রঙের সাথে কি মানাবে? দোকানদার বললো, একবার দোকানদার হেসেই বলল, বাবা আর কত ফর্সা রং লাগবে আপনার, এরকম মজা করেও বললো। তো এগুলো খুব আমাকে না স্ট্রাইক করতে, এত গায়ের রং চেঞ্জ আমার কখনো না। মারও খুব স্ট্রাইক করে,
মা বলে যে তোর কিন্তু অদ্ভুত পরিবর্তন হয়েছে, তোর গায়ের রঙের পরিবর্তন, আমি খুব খুশি তোকে দেখে। তোর এইরকম পরিবর্তন তো তোর ছোটবেলায় আমি দেখিনি। ইভেন আমার যখন 16-17 বছর বয়স, যেই সময় সাধারণত পরিবর্তন হওয়ার কথা, সেই সময়ও আমি এরকম ছিলাম না। 25-26 বছরে এসে সাডেনলি আমার গায়ের রঙ, একদম 30-এর কাছাকাছি, সাডেনলি আমার গায়ের রঙের চেঞ্জ, যেটা হওয়ার কথা না। খুব অদ্ভুত ব্যাপার। এরপরে আসি, এরপরের থেকে আমার 2017-র বিয়ের গ্যাপের মধ্যে এমন কিছু অলৌকিক ঘটনা আমার সাথে ঘটেনি। যবে থেকে এই ভদ্রমহিলার সাথে পরিচয়, সাডেনলি আমি একদিন আমার ইনলসদের সাথে বোধহয় বাইরে কোথাও খেতে গেছি, আমার হাজব্যান্ডও আমার সঙ্গে ছিলেন, আমার মা ছিল আমার সাথে। কথা বলতে বলতে হট করে দেখছি আমার সারা হাতের মধ্যে গ্লিটার্সে ভর্তি। ছবি আছে আমার কাছে, সারা হাত গ্লিটার্সে ভর্তি। আমার জ্ঞান কম যে এটা কি, কোথা থেকে এলো। আমি সঙ্গে সঙ্গে তার ছবি তুলে ওনাকে পাঠাই। আচ্ছা, এটা কি করার সময় কোনো রকম সংস্পর্শে এসছিলে, এই গ্লিটার্সের সংস্পর্শে, যে কেউ মাখছে বা কেউ কোনো কাজ করছে সেখানে? সাজগোজি করি না, খুব কম। ও আচ্ছা আচ্ছা। আমি সাজগোজি করি না, খুব কম। আমি খুব একটা শাড়ি এইসব খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। মোস্ট অফ দ্য টাইম আমি একটু ওয়েস্টার্ন জামা কাপড় পরি, যেগুলো খুব সহজে পরা যায়, এবং সিম্পল কমফোর্টেবল থাকে। আমি সেদিনকে আমি গেছিলাম পরে, একটা হোয়াইটিশ কালারের একটা শার্ট পরা ছিল, হয়তো জিন্স পরা ছিল, হাতে ঘড়ি, ব্যাস এইটুকুই। তারপরে পুরো হাত আমার গ্লিটার্সে ভর্তি হয়ে যাবে। যে গ্লিটার্স গুলো অদ্ভুত, মানে নর্মাল চিকমিকে অভ্র আমরা যেগুলোকে বলি, সেগুলো আমার সাধারণত কোনো কি বলবো, জামা কাপড় থেকে লাগলো, কোনো কসমেটিক্স থেকে লাগলো ওরকম। বাট এই গ্লিটার্স গুলো একদম স্কিনের মধ্যে গেঁথে দেওয়া অদ্ভুত গ্লিটার, ভীষণ মাইক্রো ছোট 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 গ্লিটার। আর এগুলো হাত দিয়ে সরালে সরার মতো নয়, কোথায় ভেতরে ঢুকে আছে, চিকচিক চিকচিক করছে সারা হাত আমার, মানে লোমকূপের গোড়ায় একদম 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 ভর্তি, 2 হাত আমার ভর্তি। এই একটা ঘটনা ঘটে আমার সাথে। তারপরে ঘটনা ঘটে, আমার হাজবেন্ড যায় বাইরে, কলকাতার বাইরে, তার কাজে, অফিসের কাজের সূত্রে বাইরে যায়। বাইরে গিয়ে মানে সেখানে মিটিংয়ে যাবে বলে জামা কাপড়টা বিছানার উপর রেখে স্নানে গেছে। স্নান থেকে এসে দেখছে কালো জামা ছিল, কালো জামা আর খাকি রঙের প্যান্ট, তো রেখে স্নানে গেছে। স্নান থেকে এসে দেখছে সারা শার্ট ভরে গেছে গ্লিটার্সে। ওনারও সারা শার্ট গ্লিটার্সে ভর্তি। আমাকে ছবি তুলে ইনস্ট্যান্ট ওখান থেকে পাঠালো যে দেখো কি অবস্থা শার্টের মধ্যে। আমি তো এইমাত্র ব্যাগ থেকে বার করলাম, ইভেন যখন বার করে রেখেছি তখনও পর্যন্ত শার্টে কিছু ছিল না। এবং আরেকটা কথা মাঝখানে বলি, আমার হাজব্যান্ডের বেশ কিছু মাঝে মাঝে এরকম ফিলিংস হয়, ও যখনই কোথাও যাতায়াত করে বা কিছু, ও কিছু না কিছু প্রেজেন্স ফিল করে ভীষণভাবে। আমি অত প্রেজেন্স ফিল করতাম না, ওই প্রেজেন্স ফিল করে। এই একটা ঘটনা। আর একটা জিনিস মনে পড়ছে আমার, সেটা হচ্ছে একদিন আমরা এমনি ঘরের মধ্যে গল্প করছি, রবিবারের দুপুর, তখন খুব সানডে সাসপেন্স এখনো চলে, তখন আমরা চালিয়ে এরকম কথা বলছি, শুনতে শুনতে আমি কখন একটু চোখ লেগে গেছে। এবার উঠেছি, আমার হাজব্যান্ড এরকম হাত দিয়ে আমাকে ডাকছে যে ওঠো ওঠো। তো আমি উঠেছি, উঠে বলছি তোমার বালিশের তলা থেকে যেন কি একটা আছে, দেখো তো কি রয়েছে, তুলে ফেলে দাও। আমার শোয়ার বালিশটা তুলে আমি দেখছি সেখানে এত বড় হোয়াইট কালারের একটা ফেদার। আমি 5 তলায় ঘরে থাকি, মানে আমার ফ্ল্যাটের 5 তলা, টপ ফ্লোরে থাকি আমি। ভীষণ গরম, সব জানলা বন্ধ, এসি চালালে হয়ে যায় বলে আর ফ্যান চালানো হয়নি। ওই এত বড় একটা পালক আমার বালিশের তলায় কোথা থেকে আসবে আমার তো কোনো আইডিয়া নেই। এবং এটা তো মনে হয় 3 নম্বর পালক, এটা আমার 3 নম্বর পালক, ঠিক কথা। এই 3 নম্বর পালকের পরে আমি একদিন মানে বেশ বয়সকালেই গাড়ি চালাতে শিখেছিলাম। তো গাড়ি চালাতে চালাতে একদিন দেখছি এবার একই ঘটনা, আমার 2 হাতে গ্লিটার্সে ভর্তি হয়ে গেছে, এরকম হাতের পাম। খুব আশ্চর্যজনক, আশ্চর্য। আমি এগুলো বুঝতাম না, আমি বারবারই আন্টিকে প্রশ্ন করতাম এগুলো কি। তখন একদিন জানতে পারলাম, যদি আমাদের কোনো গার্জিয়ান অ্যাঞ্জেল থেকে থাকেন, যারা আমাদেরকে অদৃশ্যভাবে গাইড করছে, আমাদেরকে প্রোটেক্ট করে, তারা যখনই তারা আসতে চায় তাদের প্রেজেন্স বুঝিয়ে দেয়। তারা এটা তাদের একটা সংস্পর্শের চিহ্ন, যে আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না। এই বিয়ের পরেই এই বছরগুলো চলতে চলতে আর কি 2025 সাল, আমার মনে হয় 21 সালে আমার প্রথম দর্শন হয় স্বপ্নে কালী। আচ্ছা। তো একদম সেই কৃষ্ণকালীর গায়ের রঙের যে রংটা হয়, যে নীল রংটা, রবিন ব্লু, ওই রংটা, ওই রঙের একটা আকাশ, এত দুর্যোগপূর্ণ একটা রাতের মতো, একটা ভয়ঙ্কর দেখতে একটা রাত, একটা আকাশ, আর তার মধ্যে একটা পুরো মন্দির দাঁড়িয়ে আছে, ভীষণভাবে মানে বিদ্যুৎ মানে
দেখা যাচ্ছে হচ্ছে, আমি দেখছি একদম ওই রঙের মা মন্দির থেকে হেঁটে বেরিয়ে আসছে, বেনারসি পরা। যেহেতু ওইটা বললাম মার সাথে ভীষণ একটা আত্মিক সম্পর্ক, আমি বললাম তুমি মা না, তুমি এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছ? মন্দির থেকে বেরিয়ে খুব সাধারণভাবে প্রশ্ন করি, তুমি কোথায় যাচ্ছ? আমাকে হেসে উত্তর দিল, আমি মা না, আমি তো কৃষ্ণকালী। কৃষ্ণকালী বলেই ঠিক এইভাবে আমি তাকে শয়ন অবস্থায় দেখতে পেলাম, ঠিক যেভাবে বিষ্ণু শুয়ে থাকে। ইনস্ট্যান্ট আমি আবার দেখলাম মাকে ওইভাবে সে শোয়া। এই শোয়া অবস্থায় দেখতে দেখতে মানে আবার আকাশের মধ্যে আবার একটা বজ্রবিদ্যুৎ ছড়ে যাওয়ার পরই শ্বেত পাথরের সাদা শিব মূর্তি, সাদা একদম, মানে মানুষ রূপে আমি শিবকে দেখিনি, শ্বেত মূর্তি, একটা শ্বেত পাথর দিয়ে তৈরি করলে শিবের যেরকম মূর্তি হয়, শ্বেত শিব মূর্তি। তো একদিনে আমার কটা দর্শন হয়েছে ভগবানই জানে। মায়ের দর্শন, কৃষ্ণ কালী হিসাবে কৃষ্ণের দর্শনও করেছে কিনা জানি না, কারণ আমি মা রূপে দেখেছি তাকে, আর শিব দর্শন আমার একসাথে হয়। মানে সেই রাতটা ছিল তোমার পক্ষে একটা উল্লেখযোগ্য রাত, একটা আধ্যাত্মিক রাত বলা যায়। না দেখো, তুমি যে ঘটনাটা বললে সেটা অবশ্যই সাংঘাতিক। বিশেষ করে ধরো আমরা যারা সাধারণ মানুষ, সাধারণভাবে সংসারে থাকি, তাদের ক্ষেত্রে এটা একটু দুর্লভই বলা যায়, খুব দুর্লভ। আর একটা ব্লেসিংস আছে লাইফে আমার মনে হয়, যে কটা চাকরি আমি জীবনে করেছি কোনোটাই আমাকে পায়ে হেঁটে খুঁজতে হয়নি। সব কটা চাকরি আমার কাছে মানে সেই থালায় সাজানো মিষ্টির মতো আমাকে দেওয়া হয়েছে, যে এটা তুমি খাও এইভাবে। মানে আমি যখনই অস্থির হয়ে উঠেছি আমার পুরনো কোনো সংস্থায়, যে না এই জায়গাটা এবার মনের মতো হচ্ছে না, চারপাশের লোকগুলো মনের মতো করে কাজ করতে দিচ্ছে না, আরেকটা কিছু খুঁজে আমাকে বার করতে হবে, চাকরি কোথা না কোথা থেকে আমার কাছে চলে এসছে, আমার কাছে এসে গেছে। আমি হয়তো খুঁজেছি আমার মতো করে, সেইগুলো কোনো কাজই লাগেনি, অথচ যে চাকরিটা আমার কাছে এসছে কোনো ব্যাপারই না, এরকম ভাবে এসছে, এটা তো আশারই ছিল। আমি খুব অবাক হয়েছি যে এইভাবে চাকরি কেউ পায়। আমার চাকরির জীবনে প্রায় 18 বছর ধরে আমি চাকরি করছি, এখন খুব ছোট্ট ছোট্ট কাজ দিয়ে আরম্ভ করেছি, যে যখন যেরকম পেয়েছি। তো কিন্তু কোনো চাকরি আমাকে বেশি এফার্ট দিয়ে কোনোদিন খুঁজতে হয়নি আজকে অবধিও। আর আরেকটা যেটা আমি নিজের ক্ষেত্রে দেখি, আমি যেখানেই কাজ করতে যাই আমি প্রচণ্ড অ্যাটেনশন পাই, আমি জানি না কেন। কারণ আমি কি প্রচণ্ড সুন্দর দেখতে তাও তো না, আমার থেকেও অনেক সুন্দরী আছে এখানে, কিন্তু আমি প্রচণ্ড আমি অ্যাটেনশন পাই। লোকজন তার সুখ দুঃখের গল্প নিয়ে সোজা আমার কাছে চলে আসে, এবং আমি অনেকজনের কাছ থেকে এরকম কিছু আমি শুনতে পেয়েছি, তোমার সাথে কথা বললে হিলিং হয়, তোমার সাথে কথা বললে আমরা শান্তি পাই, তোমার কাছে কথা বলতে, তোমার কাছে কিছু টেনশন নিয়ে এলে আমাদের দিন ভালো হয়ে যায়, আমরা কনফিডেন্স নিয়ে ফিরি তোমার কাছ থেকে। আমি হয়তো লো অফ দ্য কনফিডেন্সে বসে আছি, যে আমার দিন ভালো যাচ্ছে না। এটা ভালো বলেছো। হ্যাঁ, আমার কনফিডেন্স পায়ের তলায়, আমাকে কে মোটিভেট করবে তার ঠিক নেই, অথচ সে আসছে, আমি তাকে ইনস্ট্যান্ট ভরসা দিচ্ছি, সাহস দিচ্ছি, এটা করো, ওটা করো, সেটা করো, সে সেটা করেওছে, করে তার দিব্যি সে বেরিয়েও গেছে। আসলে পজিটিভ এনার্জি তো থাকে আমাদের প্রত্যেকের মধ্যে, নেগেটিভ পজিটিভ দুটোই থাকে। বিয়ে করে তারপর যখন আমি এলাম কলকাতায়, তো কলকাতায় আসার পর তখন উনি কলকাতাতেই থাকতেন। এখন যদি ওনাকে খোঁজ করতে যাওয়া হয় কলকাতাতে তো পাওয়া যাবে না, উনি থাকেন না এখানে, চলে গেছেন এখান থেকে। তো কলকাতায় যতদিন উনি ছিলেন বা আমার সঙ্গে যখনই কোনো যোগাযোগ হয়, তখন থেকেই তো এই আমার সঙ্গে হওয়া ঘটনাগুলো ওনার সাথে আলোচনা করতাম বা কিছু এই সবই জানতাম। এবার যেদিন থেকে আমি জানতে পারলাম যে আমাকে উনি পার্বতী রূপে মনে করেছেন, আমি পার্বতী, আমার ইন্টারেস্টটা আরও কয়েকশো গুণ বেড়ে গেল এই জগৎটা সম্বন্ধে, কি আছে, কি ব্যাপার, এমন কি তুমি আমার মধ্যে দেখেছো, তোমার পার্বতী লেগেছে বা কিছু। এই করতে করতে আস্তে আস্তে উনি ওনার জীবনের বেশ কিছু অলৌকিক ঘটনা আমার সাথে শেয়ার করতে আরম্ভ করেন। এই জার্নিতেই আমি প্রথম যেটা শুনতে পাই ওনার থেকে, সেটা হচ্ছে ওনার যখন বিয়ে হয়, ওনার খুব কম বয়সে ওনার বিয়ে হয়, বোধহয় ওনার তখন 18 থেকে 20-র মধ্যে বয়স। ওনার শ্বশুর বাড়ির সূত্রে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ওনার বিয়েতে এসেছিলেন। বাবা, শ্বশুর বাড়ির সূত্রে, ওনার বাবা মার সাথে কোনো পরিচয় ছিল না, কিন্তু শ্বশুর বাড়ির সূত্রে উনি ওই বিয়েতে উপস্থিত ছিলেন। এবার আন্টি যেই বয়সকালটার মধ্যে দিয়ে তখন যাচ্ছিলেন, বাচ্চা মেয়ে একদম ইয়ে, তখন বিয়ে করতে বসেছে বলে আমি কেন বিয়ে করছিলাম জানো তো, আমি বিয়ে করছিলাম খুব বড় বড় গিফট পাবো, বর বাইরে ঘুরতে যাবে নিয়ে, তখন আমার এইসব। আর উনি যখন এলো আমার বিয়েতে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, আমাকে এমন কিছুই গিফট দিল না, আমি ওনাকে বার্তা দিইনি। এরপরে যখন বিয়ের আসরে আমাদের বিয়ে হচ্ছে, উনি ওনাকে পাশে একটা চেয়ারে বোধহয় বসতে দেওয়া হয়েছিল, উনি হঠাৎ করেই বিয়ের আসরে ঘোরে চলে গিয়ে দেবী বন্দনা করতে আরম্ভ করে দেন বিয়ে বাড়ির সবার লোকের মাঝখানে। আশ্চর্য ব্যাপার, খুব আশ্চর্য ব্যাপার। আন্টির পাশে বসে, আন্টির বিয়ে হচ্ছে সেই মুহূর্তে, বাড়িতে লোক সংখ্যা প্রচুর, হঠাৎ করে উনি
চেয়ারে বসে উনি একটা ঘোরে যান এবং সেখানে গিয়ে উনি দেবী বন্দনা করতে আরম্ভ করেন। এটা তার কাছে খুব অদ্ভুত একটা ঘটনা লেগেছিল। যদিও আন্টি বলতো যে আমার তখন যেই বয়স আমি সেটাকে অতটা গুরুত্ব দিইনি, কিন্তু এটা আমার সাথে ঘটেছিল। এইগুলো আমি শুনি। বিয়ের পরে আন্টির সাথে কিছু না কিছু অদ্ভুত ঘটনা এরকম চলতেই থাকে। টুকরো টুকরো আপনাদেরকে বলি, কেন আমার যেগুলো শোনা, মানে আমার আধ্যাত্মিক ঘটনা যতটা না বেশি ওনার কাছ থেকে শুনে আমার ভেতরকার মানে চিন্তনের যে একটা চেঞ্জেস থাকে, তার চেঞ্জেস হয়েছে প্রচুর বেশি মানুষটাকে বিশ্বাস করে। এরকম না যে উনি যে গল্পগুলো আমাকে বলেছেন তার প্রত্যেকটা উনি আমাকে ভিডিও করে দেখিয়েছেন, তা কিন্তু নয়। আমি সবটাই ওনাকে বিশ্বাস করেছি। অবিশ্বাস করার মতো কোনো জায়গায় আমার কখনো মনে হয়নি। এই আপনারই চ্যানেলে উনি কদিন আগে ওনার জার্নির কথা আপনার সাথে শেয়ার করেছেন, শিবানী ঘোষ। আমি ওনার কথা বলতেই আজকে এসেছি। এবং উনি ওনার জার্নিতে উনি যেহেতু আমার নামের খুব ছোট্ট একটা বর্ণনা আপনাদের চ্যানেলের মাধ্যমে দিয়েছেন, আর উনি আমাকে এই পারমিশনটুকু দিয়েছেন তুমি আমার এই কথাগুলো গিয়ে বলতে পারো, সেই জন্যই আজকে আপনার এখানে আসা, আপনার সাথে কথা বলতে আসা। মানে আমি আজকে পর্যন্ত নিতান্ত সাধারণ একটা চাকরি করা মানুষ, এর থেকে বেশি কোনো পরিচয় আমার নেই। কিন্তু উনি আমাকে অসাধারণ দেখেছেন, সেটা ওনার জার্নি, ওনার পাওয়া, ওনার ঈশ্বর প্রাপ্তি, উনি কিভাবে কার কার মধ্যে ঈশ্বরকে দেখেছেন, সবটাই ওনার সাধনা। দেখো, ব্যাপারটা তোমাকে দেখে যদি কারোর বিশেষ কিছু মনে হয়, সেক্ষেত্রে তোমার নিজের তো কিছু করার নেই না। এবার সেক্ষেত্রে ওনার কেন মনে হয়েছে, ওনার সেই উপলব্ধি, বিশ্বাস, সেটা একান্তই ওনার। একদমই। তোমাকে যেমন আমরা সাধারণই ভাবতে পারি, ওনার কাছে তুমি যেমন অসাধারণ, সেক্ষেত্রে সেটা মেনে নিতেও আমাদের আপত্তি থাকার কথা নয়। কারণ তোমার এই বিশেষ পরিচয় ওনার কাছে, সত্যি কথা বলতে আমাদের এই বাস্তবের জীবনে আমাদের কারোর তো কিছু এসে যায় না। না, সেই কারণে আমরা যদি কেউ বিশ্বাস করব বলে বসি, কিংবা অবিশ্বাস হচ্ছে, ঘটনা তো ঘটনার জায়গায় থাকবে। ঘটনা জায়গায় তোমার বিশ্বাস তোমার কাছে, ওনার বিশ্বাস ওনার কাছে। একদম তাই। বেশ, বলো। এইভাবেই প্রথমে আমার ঘটনাটা যতটুকু উনি বলেছেন সেটাকে আমি একটু ইলাবোরেট করে বলি, কারণ ঘটনাটা সব থেকে প্রথম যে শুনে সেটা আমিই ছিলাম। আচ্ছা, উনি আমার সম্বন্ধে যে ঘটনাটা বলেছেন, যে একদিন ওনার দিদির বাড়িতে ওনাকে দিদি ডাকে, বিকজ ওনার জামাইবাবু খুব একটা তখন শারীরিকভাবে সুস্থ ছিলেন না। সেই সময় উনি ওই বাড়িতে যান জামাইবাবুকে কিছুক্ষণের জন্য দেখার জন্য, কারণ দিদি ওই সময় বাইরে যাবে, ব্যাংকের কিছু কাজ আছে বলে। এবার যখনই গিয়ে ওখানে বসে, তার কিছু একটা সেখানে আন্টি যখন তখন ধ্যান আসে, ধ্যানের জন্য আলাদা করে কোনো এফার্ট তাকে দিতে হয় না, তার চলে আসে ধ্যান। এক তো হয় আমি দেখেছি ঘুম থেকে ওঠার সময়, না হলে একদম রাতের দিকে 10:30 11টার পর, কারণ সে অনেক রাত্রি অবধি জেগে থাকে। ঘুমের একটু সমস্যা, এখন তার বয়সও হয়েছে, ঘুম চট করে আসতে চায় না। কিন্তু ঘুম যখনই আসতে চায় না, যখনই কিছু মনে হয় চিন্তা ভাবনার মধ্যে দিয়ে, হঠাৎ করেই উনি অন্য স্টেটে চলে যান, ঘুরে চলে যান। এবার দিদির বাড়িতে যা সোফার উপরে বাবু হয়ে বসেছেন, কিছু না কিছু চিন্তা করছেন, কিছু কি হঠাৎই তার এরকম ঘোর আসে। উনি সেই দিন কিছু একটা পরিস্থিতিতে মা কালীর দর্শন হয় ওনার, যেটা ওনার আগে কখনো হয়নি। মা কালীর দর্শন হয়, উনি সামনে দেখতে পান যে কোকড়া চুল, মায়ের যেরকম চুল আমরা দেখেছি, আমরা তো মাকে কখনো চাক্ষুষ দেখিনি, আমরা মাকে মূর্তি হিসাবে জন্ম থেকে যেভাবে দেখছি, সেরকমই মূর্তিতে মা সামনে এসে দাঁড়িয়েছে, কোকড়া চুল। মার হাতটা পুরো যেমন আলতা দিয়ে, হাতটাকে যদি আমাদের আলতা লাগানো হয় হাতে, যতটা টকটকে লাল হবে সেরকম টকটকে লাল একটা হাত, কালো কুচকুচে মায়ের বরণ, কিন্তু মায়ের মুখে উনি আমার মুখ দেখতে পাচ্ছেন। হঠাৎ করে সেই কালো মুখ সাদা হতে শুরু করে, আমি দাঁড়িয়ে আছি ওনার সামনে। আর যখন ওনার এই জিনিস উনি দেখতে পাচ্ছেন, সেই মুহূর্ত থেকে ওনার শারীরিক চেঞ্জেস হতে আরম্ভ করে। কেন এত বড় এনার্জি, এত বড় পাওয়ার একটা মানুষের শরীরের মধ্যে ধারণ করা সম্ভবই না। ওনার শরীর ভেঙে পুরো ওখানে শরীর ভেঙে অসুস্থ হয়ে সেই একটা বিচ্ছিরি কাণ্ড আমাকে ফোন করে ওই জায়গা থেকে, যে আর ঝড় করে কাঁদছে, যে আমি এরকম তোমাকে দেখলাম। আর উনি আমাকে কালী রূপে একবার না, উনি কালী রূপে আমাকে উনি 3 বার দেখেছেন, 3 বার উনি আমাকে দেখেছেন। তাহলে আমি তোমাকে আজকে এই রূপে দেখলাম। আমার খোঁজ ভুল ছিল না, আমার তৃপ্তিটাও ভুল ছিল না।
তো আমি সেদিনকে আমার পরিচয় পাই ওনার কাছ থেকে, যে উনি আমাকে কালী রূপে দেখেছেন। আমার বাবা মাকে উনি কথাটা জানিয়েছিলেন, আপনার মেয়েকে আমি কালী রূপে দেখেছি। এবং আমি একটা দুটো জিনিস আমার জীবন দিয়ে রিয়েলাইজ করি। আমার যখন বিয়ে হয়, আমি যখন বিয়ে করে আসি আমার হাজব্যান্ডের কাছে বাড়িতে, আমি বাড়ি ছাড়ার পর কিছু না কিছু একটা করে আমার বাবার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভীষণ খারাপ হয়ে যায় আমি বাড়ি ছাড়ার ইমিডিয়েট পরেই। এবং বাবা সেই ফাইন্যান্সিয়াল লস থেকে কিছুতেই বাবা বেরিয়ে আসতে পারেনি জীবনের লাস্ট দিন অবধি। আমি তার সঙ্গে সবসময় তার সাপোর্ট হয়েছিলাম, কিন্তু বাবার ব্যক্তিগতভাবে যে ফাইন্যান্সিয়াল লসটা কোনো দিন বাবার পূরণ করতে পারেনি বাড়ি থেকে আমি বেরিয়ে আসার পরে। এটা আমি বড় কথা বলছি না, এটা আমার রিয়েলাইজেশন, যেটা বাস্তব। আর আমি কেন বলছি, আমি যখন বিয়ে করে আমার হাজব্যান্ডের সঙ্গে আসি, হাজব্যান্ডের সঙ্গে থাকতে আসি, আমাদের বিয়ের সময় বিশাল কিছু দেখে আমাদের কিন্তু বিয়ে দেওয়া হয় না। তো আমার হাজব্যান্ডের কাছে বিশাল বড় চাকরি ছিল না, আমার কোনো একটা বিশাল চাকরি ছিল। এবার আমি যখন তার কাছে আসি, আমার বিয়ের 3 মাসের মধ্যে তার সব থেকে বড় সে চাকরি পায়। আচ্ছা, 3 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, এবং আগামী 1 বছরের মধ্যে আরো একটা চাকরি পরিবর্তন হয়ে সে আরো বড় জায়গায় যায়। তার বেশ কিছু উন্নতি আমি আমার চোখে হতে দেখেছি, এবং তার ক্রেডিট কখনো যে আমি নিয়ে তার সঙ্গে আমি দেখেছি পরিবর্তনগুলো। আর আরেকটা হচ্ছে কি, আমি ভীষণ কনসিয়াস থাকি আমার মধ্যে হওয়া পরিবর্তনগুলোকে আমি খুব ধরতে পারি, বা আমার আশেপাশে চারদিকে কি পরিবর্তন হয়েছে বয়সের সঙ্গে সঙ্গে, মানসিক শারীরিক কি পরিবর্তনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আমি খুব অ্যাওয়্যার অফ থাকি যে এইটা পরিবর্তন হলো, আমার আগে ছিল না। আমি আগে প্রচণ্ড অশান্ত ছিলাম, আমার মানে কি বলবো, খুব রাগ আমার। তো এখন আমি দেখি বয়সের সাথে সাথে কিন্তু সেগুলো আমার অনেক আস্তে আস্তে চেঞ্জেস হয়ে যাচ্ছে। রিসেন্টলি আমি আমার বাবা মা দুইজনকেই হারিয়েছি। আরও কেন আমার এই মানুষের ওপর বিশ্বাস বেড়েছে, আমার বাবা যখন মারা যায় রাত্রির 2:45 কি 3টে এরকম সময় নাগাদ আমাকে আন্টি একটা মেসেজ করে রাখে বাবা মারা যাওয়ার 3 কি 4 দিনের মাথায়। আমি তো তখন দেখিনি, আমি সকালবেলা উঠে মেসেজ দেখছি, আমার বাবার স্পিরিট তাকে কানেক্ট করে। আচ্ছা, পরিষ্কার। তারা তো চিনতেন একে অন্যকে, তো সেটা চেনার মাধ্যম বা কী মাধ্যম আমার জানা নেই, কিন্তু বাবার স্পিরিট তাকে কানেক্ট করে বলে আমি খুব ভালো আছি, আমাকে নিয়ে চিন্তা করবেন না। এটা আমাকে সে লেখে। ওটা দেখে আমার সেই সকালে যে কি আনন্দ হয়েছিল, আমি বিশ্বাস করেছি যে সত্যি বাবার সাথে তার কানেকশন হয়েছে। এরকম এই একটা ঘটনা বাবার সাথে। ভেরি রিসেন্টলি আমার মা মারা গেছেন 29শে মে। মা মারা যাওয়াটা আমার লাইফের সব থেকে বড় শখ। আমার জানি না এর থেকে বড় শখ কিছু পাওয়ার আছে কিনা জীবনে। মা যখন মারা যায়, মার বডি তখনও বাড়ি থেকে বেরোয়নি। আন্টি এসেছিলেন বাড়িতে, সেদিনকে ছিলেন কলকাতায়, মাকে দেখতে এলো, দেখে ফিরে গেল। ফিরে গিয়ে সঙ্গে সঙ্গে আন্টির ধ্যান আসে, মেডিটেশনে আসে। সঙ্গে সঙ্গে মা কানেক্ট করে বললে আমি এত ভালো কোনো দিন থাকিনি, তুমি ওনাকে একটু দেখো। আচ্ছা, সেই দিন তারপরে একদিন রাত্রিবেলার দিকে আমাকে যথারীতি 1:45 2 আমাকে মেসেজ করে রাখে, পরের দিন সকালে উঠে আমি দেখেছি তোমার মতো করে ওকে কেউ বোঝে না, তুমি আমার মেয়েকে দেখো। সেকেন্ড মেসেজ। থার্ড কি হলো, আমি একদিন অফিসে বসে, তখন আমার চূড়ান্ত মানসিক অবস্থা খারাপ, মানে সারাদিন মনে হচ্ছে মার সাথে একটু কথা বলি, কিন্তু লোকটাকে খুঁজে পাচ্ছি না কোথাও। তো আমি আন্টিকে একবার বলি আজকে বিকেলে অফিস থেকে ফেরার পর তুমি একটু আসবে বাড়িতে, সকাল 10:30 নাগাদ পাঠাই ওনাকে। তো কোনো রেসপন্স করেননি। আমি বললাম শরীর খারাপ নাকি। আবার 1:30 নাগাদ একটা মেসেজ করি তুমি কি একটু বাড়িতে আসবে। তো আমাকে একবারই হ্যাঁ বললো, সঙ্গে সঙ্গে ফোন করে বলল মেডিটেটেড অবস্থায় আমি নেই, কিন্তু তাও আমি তোমার মার প্রেজেন্স ফিল করলাম আমার কাছে। আচ্ছা, বললাম কি বললো এসে, বললো আমি তোমার কাছে একটু থাকতে পারি। তখন আন্টি বললো তোমার মতো এত একটা হোলি স্পিরিট, এত একটা শুদ্ধ আত্মা, তোমাকে ঈশ্বর যতক্ষণ আমার কাছে থাকার অনুমতি দেন তুমি থাকো। আসলে থাকার মানে হচ্ছে হয়তো আমার প্রক্সিমিটির মধ্যে থাকা। তো সেই বিকেলবেলা আন্টি আমাদের বাড়িতে আসে, এবং আমি অনেক সময় আন্টির এই স্টেটটা আমি শুধু গল্পে শুনতাম, যে যখন মেডিটেশন আসে বা তার আগে পরে কীরকম আন্টির ফিলিংস হয়, আমি সেদিনকে চাক্ষুষ আমার বাড়িতে বসে দেখতে পাই। সেদিকে বাড়িতে আমি ছিলাম আর আন্টি ছিল, আমার হাজব্যান্ড জিমে যায়, সন্ধ্যেবেলা সে বেরিয়ে গেছে। তাই বললাম তুমি একটু বসো, আমি চা করি তোমার জন্য। তা বললো যে আমি মার ঘরেই,
তা বললো আমি ঘরে একা বসবো না, তুমি চলো তাহলে আমার রান্নাঘরের সামনে ডাইনিং টেবিল আছে, ওখানে তুমি বসো, আমরা গল্প করতে করতে চা বানাই। চা বানাচ্ছি হট করে পেছনে তাকিয়ে দেখছি আন্টির বডি স্টিল হয়ে গেছে। পেন্ডুলাম যে ইকুয়াল মোশনে দোলে না, ঠিক এইরকম ভাবে মানুষটা পেন্ডুলামের মতো তার মুভমেন্ট হচ্ছে। আচ্ছা, তুমি কি এটা আগে কখনো দেখেছো এই দোলাটা? প্রথমবার দেখলাম। বেশ, আগে আমি শুনেছি, এটা আমি চাক্ষুষ দেখলাম প্রথমবার। আমার দেখে সেদিনকে একটু ভয়ই পেয়েছি, আমি নার্ভাস হয়ে গেছি। আমি এরকম স্টেটে আন্টি কখনো দেখিনি। ইটস নট এরকম নয় যে তাকে দেখতে ভয়ঙ্কর লাগছে বা কিছু, বাট সাডেনলি ওনার বডি এরকম আমাকে আগে বলতো, আমার যখনই ধ্যান আসে না আমার এরকম করে একটা মুভমেন্ট আরম্ভ হয়। তা আমি তাকে ওইভাবে দেখতে পেলাম যে তার মুভমেন্ট আরম্ভ, চোখ দিয়ে অঝোরে জল পড়ছে। এবার তাকে আমি কিছু জিজ্ঞেসও করতে পারছি না, আমার একটু নার্ভাসও লাগছে যে যদি শরীর টরীর কিছু খারাপ হয় আমি তাকে বাড়িতে কি করে আমি তাদেরকে, তখন দাদাও কাছে নেই। তো যাই হোক, বেশ কিছুক্ষণ পরে সে স্থির অবস্থা এলো। এসে আমি বললাম কি হয়েছে? বলল যে মৃত্যুটা কমপ্লিট হচ্ছিল না, আজকে হয়ে গেল। মা যেতে পারছিল না, তার এতটাই অ্যাটাচমেন্ট আমার সাথে, মায়া আজকে ছেড়ে গেল। আর বলল আমাকে, তোমার বাড়িতে আমি খুব হোলি প্রেজেন্স ফিল করে গেলাম, আমি ভীষণ খুশি, তোমার বাড়িতে আমি ভীষণ ভালো প্রেজেন্স ফিল করে গেলাম। প্রবাবলি আমি বললাম কার প্রেজেন্স ফিল করলে? আমি খুব প্রশ্ন করি ওনাকে। বললো আমি কিন্তু কালীর প্রেজেন্স ফিল করে গেলাম, তোমার মাকে নিয়ে গেল তোমার থেকে। এই বন্ধন ছাড়ানোটা দরকার ছিল। আর উনি নিজে পারছিলেন না, উনি পারছিলেন না, যেতে পারছিলেন না, কিন্তু উনি মা কালী আসলো, এসে তোমার থেকে তাকে ছাড়িয়ে নিয়ে গেল। আর তুমি চিন্তা করো না, সে এত সুন্দর জগতে আছে, তুমি বিন্দুমাত্র চিন্তা করো না। আমি চিন্তা করি না, আমি বরঞ্চ তাকে রোজ কোথাও না কোথাও লিখি মাকে, তুমি খুব যত্নের থেকে ভালো থাকো, যে যত্নটুকু আমি তোমায় করতে পারিনি, ঈশ্বর যেন তোমাকে সেই যত্নটুকু ভরে দেয়, তোমার পাও যেন মাটিতে না পড়ে। আমার মা আমার কাছে এতটাই ইম্পর্টেন্ট একটা মানুষ ছিল আর কি। তো আন্টি জানে সেটা। তো এই একটা অদ্ভুত ঘটনা আমার বাড়িতে ঘটে। দেখো, আমরা প্রিয়জনের শোক তো আমাদের সকলকেই পেতে হবে, বা কোনোদিন হয়তো পাবো বা পেয়েছি, কিন্তু ওই একটা কথা আছে না যে জোড়াতে চাই কোথায় জুড়াই, সেই যে জ্বালা এবং যন্ত্রণাটা সত্যি সেটা কোথায় সেটার বিলীন হবে, কোথায় সেটা মিলিয়ে যাবে, আমরা যেন খুঁজে পাই না। আমরা যেমন সমুদ্রের তীর খুঁজে পাই না, তল খুঁজে পাই না, সেই যন্ত্রণার শেষ কোথায়, সেই যন্ত্রণার তল কোথায় খুঁজে পাই না। সেই অবস্থায় আধ্যাত্মিকতা কিন্তু আমাদের অনেকটা সান্ত্বনার পথ দেখায়। তুমি যে আমাদের ঘটনাটা শোনালে, এই ঘটনাটা তুমি এটা মনে রাখবে না, এই ঘটনাটা শুধু যে তুমি আমাকে বললে তা নয়, আমার মনে শান্তি আসলো তা নয়, আমিও পিতৃ হারা হয়েছি। অসংখ্য মানুষ যারা মনে করে যে তাদের প্রিয়জনকে তারা আর দেখতে পাচ্ছে না, কোনোদিন পাবে না, এবং এই জগৎ সম্পর্কে তারা জানতে চায় তাদের প্রিয়জনের ওই জ্বালাটা যন্ত্রণাটা জোড়াবার জন্য। তোমার এই কথায়, তোমার এই আজকের এই স্মৃতিচারণায় তারা অনেকটা শান্তি পাবে। একদম, আমরা ওই জগতের সম্বন্ধে জানিই না। এবং আমার বাবা মারা যায় হচ্ছে 2021-এর 12ই অক্টোবর। তার জুলাই মাসে, ওই বছরের জুলাই মাসে আন্টি আমাকে একটা বই পড়তে দেয়, লস অফ দ্য স্পিরিট ওয়ার্ল্ড। তো আমি সেই বইটা 9 দিনের মধ্যে পড়ে শেষ করি। মানে এক একটা পাতা পড়ছে, এত ইন্টারেস্ট পাচ্ছি আমি বইটা পড়ে। তারপর বাবার মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করাটা আমার কাছে একটু ইজি হয়েছে, কারণ বাবা একটু অসুস্থতার মধ্যে যে, বাবা অগাস্ট মাসে ধরা পড়ে, বাবার গল ব্লাডার ক্যান্সার স্টেজ 4, বাবা অক্টোবরেই মারা যায়। বাবা 1 মাস কোনো মতে সাস্টেন করেছিল। তো ওই সময়টা আমি গিয়ে বুঝলাম যে আমাদের এই মৃত্যু লোকের বাইরেও যে লোকটা আছে সেটা বিউটিফুল একটা জায়গা, একটা সমান্তরাল জীবন, একটা সুন্দর জায়গা। আমরা সেই ভয়টাই পাই যে বাবা মাগুলো সামনে থেকে চলে গেল, লোকগুলো গেল কোথায়। আমার মাঝে মাঝে মনে হয় আমার বাবাও চলে গেছেন, হয়তো ব্যক্তিগত কথাটা ব্যক্তিগত থাকেই ভালো। তবে তুমি যখন ব্যক্তিগত কথাটা বললে, সেদিনকে মনে হচ্ছিল যে কতদিন বাবাকে দেখিনি, কতদিন বাবার সঙ্গে কথা হয়নি। বাবা লেখালেখি করতেন, কতদিন বাবার কবিতা শোনা হয়নি, বাবা কবিতা লিখে আমাকে শোনাতেন। যাই হোক, এই পডকাস্টটায় হয়তো আমার এই কথা অনেকে বিরক্তি অনুভব করবেন, কারণ এটা আমার বলার জায়গা নয়। যাই হোক, এরপরে তোমার অন্যান্য কি আধ্যাত্মিক অনুভূতিগুলো ওনাকে কেন্দ্র করে হয়েছে, যদি আমাদের সঙ্গে শেয়ার করো। নিশ্চয়ই। আমি ওনার কাছ থেকে একটা জিনিস শুনেছি, সেটা হচ্ছে গিয়ে ওনার কৃষ্ণ দর্শনের কথা তো আপনাকে চ্যানেলে আগেই বলেছে। এরকম একটা সময় ওনার কাছে এসেছিল যে 2020 সালের পরে উনি ওনার বাইরে যেখানে উনি থাকেন,
উনি তো কলকাতায় বিশেষ থাকেন না, বাইরে উনি যেখানে থাকেন সেখানে সেই বাড়িতেই একটা একতলার ঘরে উনি বসা, খানিকটা তন্দ্রা স্টেটেই উনি ছিলেন। সেই সময় হঠাৎই উনি দেখতে পান ঘরের কোনায় প্রভুপাদ দাঁড়িয়ে আছে। প্রভুপাদ দাঁড়িয়ে ওনাকে বলছে যে তুমি যেখানে বসা তার পাশে যে চেয়ারটা আছে সেই চেয়ারে কিন্তু কৃষ্ণ বসে আছে, তুমি বুঝতে পারছো? সে তাকিয়ে বললো, না আমি কিন্তু তাকিয়ে কৃষ্ণ দেখতে পাইনি, কিন্তু কৃষ্ণ বোধহয় এইভাবেই আসে। কেন আমরা তো খুব এভিডেন্স খুঁজি, ভগবানের কথা বলছি এভিডেন্স নেই কেন, ভগবানের ছবি নেই কেন? এইগুলো ছবি বা এভিডেন্স দিয়ে হয় না, এগুলো সবটাই অনুভূতির ওপরে। যেমন ওনার আগের পডকাস্টগুলোতে আমি বেশ কিছু কমেন্টসের মধ্যে দিয়ে গেছি, শুনেছি, দেখেছি, তাতে বলেছে যে একেবারে সাধকের সাথে কম্প্যারিজন। আরে একটা কথা বলুন, রামকৃষ্ণ যখন মা কালীকে প্রত্যক্ষ করেছিলেন তখন তার কি এভিডেন্স উনি আমাদেরকে দিয়ে গেছেন? উনি তো ওনার উপলব্ধি আমাদেরকে শেয়ার করেছেন। উনি ওনার যে উপলব্ধিটাকে যে উনি দর্শন রূপে পেয়েছেন সেইটুকু আমরা জানি। এই মানুষটারও যে উপলব্ধি হতে পারে, সাধনা হতে পারে, সেখানে তাহলে আমাদের বিশ্বাস করতে অসুবিধা কোথায়? এভিডেন্স নেই আমাদের কাছে। আসলে এবং সবচেয়ে বড় কথা হলো যে শিবানী ঘোষ সাধারণ মানুষ, একদম সাধারণ। তিনি যদি একটা অসাধারণ কথা বলেন, কে তিনি এবং বলার মতো জায়গা ওনার কোথায়? এই উপলব্ধি সর্বোচ্চ। এই উপলব্ধি করতে হলে আপনার ভেতরকে অনেক পরিষ্কার শান্ত করে ফেলতে হবে, স্বচ্ছ করতে হবে, নাহলে এই উপলব্ধি হবেই না। আর আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এই উপলব্ধিকে বোঝা, বিশ্বাস করাটা সম্ভবই না, তাই আমরা এদেরকে পাগল আখ্যা দিয়ে থাকি। অনেক সময় সেই উপলব্ধির স্তরে পৌঁছাতে পারি না, সেটা হয়তো আমাদের দোষও নয়, কারণ সেটা অত সহজ বিষয় নয়। আমাদের সাধারণ দৈনন্দিন জীবনে আমরা এত বেশি মাথা দিয়ে ফেলি যে আমাদের এই সাইডটাকে আমরা কখনো খোলার চেষ্টাই করি না। ঠিক, আমাদের দুঃখ ওটাকেই আঁকড়ে থাকো। তো আমরা যদি এইটাকে অন্যভাবেও ভাবি, আমাদের মনটাকে অন্যদিকে ডাইভার্ট করি, আমরা প্রত্যেকেই এই উপলব্ধি করতে পারা সম্ভব। আমিও চেষ্টা করছি। তোমার এই কথাটা আমার খুব ভালো লাগলো, বিশেষ করে দেখো তোমার সাথে যেহেতু ওনার ঘনিষ্ঠতা এবং ওনার ক্ষেত্রে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কমেন্টও যেমন দেখেছি, যে কমেন্ট দেখে মাথা নত হয়ে যায়। একদম এই উপলব্ধিগুলোর সময় ওনার যে শরীরের ওপর দিয়ে কি ধরনের ধকল যায়, ওই মানুষটা ওই যে ধকলটা নেয়, সেটা আমার আর আপনার পক্ষে বোঝা সম্ভব না। এই এতটা এনার্জিকে নেওয়া, তাকে প্রত্যক্ষ করা, তাকে শরীরের মধ্যে কিছুক্ষণের জন্য ধারণ করা, এই চারটিখানি ব্যাপার নয়। কিছু জিনিস আমি নিজে প্রত্যক্ষ করেছি, মানুষটা উঠে দাঁড়াতে পর্যন্ত পারে না। আচ্ছা, উনি কিন্তু আপনার আমারই মতো চা খেয়েই জীবন সকাল আরম্ভ করে, দুপুরে ডাল ভাতই খায় আমার আপনার মতো। এরকম না যে ওনার জন্য ওপর থেকে ভোগ প্রসাদ পড়ে আকাশ থেকে বা এরকম কিছু না, তো ওনার জীবনে উনি হাত তুললে ওনার সামনে লাড্ডু এসে যাচ্ছে, এরকম কোনো কিছু হয় না। পুরোটাই ওনার সাধনার উপলব্ধি, ওনার আশীর্বাদ। আর এমন কিছু মানে ইউনিভার্সের এমন কিছু জিনিস ওনার জানা হয়ে গেছে অলরেডি। তো ওনার আপনার জীবনে আমরা কে কটা বেনারসি শাড়ি কিনলাম আর গয়না বানাতে দিলাম, আর কে কোথায় অস্ট্রেলিয়া ফ্রান্স বেড়াতে গেলাম, ওনার কিছুতেই কিছু যায় আসে না। ওনার কিছু পাওয়ারও নেই, ওনার কিছু হারানোরও নেই, সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে, সবকিছুর ঊর্ধ্বে উনি গেছেন। আমি ওনাকে দেখে শিখি যে কিভাবে ইভেন আমার মার না থাকার এই জার্নিটা ওনার সাথে কথা বলেছে, কতটা হেল্প হয়, কতটা বেশি লাঘব করার উনি চেষ্টা করেন। আমি ওনার কাছে আমার অনেক জন্মের মানে পুণ্যের ফল যে ওনার সাথে আমার দেখা হয়েছে, ওনার সাথে আমার কানেকশন তৈরি হয়েছে। এই কানেকশন তো হওয়ার কথা না, ঠিক, কেন কেউ কাউকে চিনি না, হঠাৎ একজন অপ্রত্যাশিত মানে একটা ঘটনা অপ্রত্যাশিত ভাবে এসছে, একদম একটা অচেনা একটা মানুষ, হওয়ারই কথা না, কিন্তু যোগাযোগটা হয়েছে। উনি আমাকে ওনারই বলা একটা কথা আপনাদেরকে বলি। এই যেমন বললাম যে প্রভুপাদ ওনাকে ইনস্ট্রাকশন দেয় যে তোমাকে পথ দেখানোর দায়িত্ব আমার, তোমাকে চালনা করার দায়িত্ব আমার, তুমি চিন্তা করো না। একটা সময় আসে ওনার ছেলেদের একটু সমস্যা হয়, তুমি তোমার ছেলেকে নিয়ে ভাববে না, হি উইল রাইজ। ওনার ছেলেরা দিব্যি আছে, সুন্দর কাজ করছে, সবকিছু করছে, পুরো একটা সাধারণ 8-5টা ছাপোষা বাঙালি ঘরে যা হয় ওনার ঘরেও তাই হয়। ওনার ঘরে কিন্তু নিত্যদিন এরকম না যে কৃষ্ণ আসছে, শিব আসছে, দুর্গা আসছে, কালী আসছে, সবাই এসে ফিস্ট করছে, তা নয়। কিন্তু উনি সাধনার মাধ্যমে প্রত্যেককে প্রত্যক্ষ করেন, তাদের কাছ থেকে আশীর্বাদ পান, তাদের কাছ থেকে গাইডেন্স পান, তাদের কাছ থেকে জীবনের অন্য দিকটাও যে সুন্দর, মৃত্যুর পরের জীবনটাও যে সুন্দর, সেই দিককার উনি গাইডেন্স পান। সভ্যতার ইতিহাসে বলতে গেলে এটা একটা মহৎ এবং
গভীরতম প্রচেষ্টা, যেটা অনেকে উপলব্ধি করতে পারছেন না। আমি আরও কটা ইনফরমেশন আপনাকে শেয়ার করি। যেমন এখন মনে হয় যে সব থেকে বেশি মূল্যবান মুদ্রা হচ্ছে আমাদের কাছে ডলার, পৃথিবী চালায়। এই ডলারের জায়গায় একদিন একটা অন্য মুদ্রা নেবে, এবং সেই মুদ্রার নাম হচ্ছে কি ইসরায়েলি শেকেল, ইসরায়েলের মুদ্রা। এই মুদ্রা হচ্ছে কি ভগবানের সব থেকে প্রিয় একটা মুদ্রা। কেন আমি আপনাকে বলি, আমার কাছে কিছু নোটস আছে, কারণ সব কিছু সবসময় মনে রাখতে পারি না। আজকে আমাকে এখানে আন্টি পাঠিয়েছেন বেশ কয়েকটা ইনফরমেশন শেয়ার করার জন্য, যা হয়তো আমাদের মতো সাধারণ মানুষের কাছে আসা সম্ভব না, যেগুলো উনি সাধনার মাধ্যমে পেয়েছেন। আর এটাও বলে পাঠিয়েছেন যে এটার অ্যাকসেপ্টেন্স যে মানুষ দুহাত ভরে করবে, এর আশা নিয়ে যেও না। ইনফরমেশন শেয়ার করো, জ্ঞান সবসময় শেয়ার করা দরকার আছে, করা উচিত। এরকম কিছু ইউনিভার্সের সিক্রেট আছে ওনার কাছে, যেগুলো সবটা আমারও শোনার সৌভাগ্য হয়নি। যে দু একটা হয়েছে তার মধ্যে আমি ডলার নিয়ে কথা বলছিলাম, যে ডলারটা হচ্ছে কি সব থেকে মূল্যবান মুদ্রা, যেটা পুরো পৃথিবী চালায়। এমন একটা দিন আসবে ডলারের জায়গায় চলে আসবে ইসরায়েলি জুইশ শেকেল। আন্টির একটা অদ্ভুত গুণ আছে, আন্টির অ্যানাগ্রাম করতে পারে, নামের অদল বদল যাকে বলে। অ্যানাগ্রামটা কিন্তু আন্টি নিজে জীবনে কখনো শেখেও নি, ওটা ওনার ভেতর থেকে আসে। এবার একটা অ্যানাগ্রাম আমাকে বলতে বলেছেন আপনাদের এখানে, সেটা হচ্ছে ইসরায়েল জুইশ শেকেল। এটা যদি অ্যানাগ্রাম আসে, এটার অ্যানাগ্রাম আসবে হি কিস হিজ রিয়েল জুয়েল, বিষ্ণুর সব থেকে প্রিয় মুদ্রা। একদিন পৃথিবীতে এইটাই জায়গা নেবে, ডলারের অস্তিত্ব থাকবে না। এটা হচ্ছে একটা ইনফরমেশন দিলাম আপনাদেরকে। গ্রহণযোগ্যতা আমাদের ম্যান টু ম্যান ভ্যারি করবে, যেভাবে এটা ন্যায় নেবে। আর ডলারের যদি অ্যানাগ্রাম করা যায়, এটা হচ্ছে অল দ্য লর্ড ডলারের। এইটা ডলারকে বলা হয় যে সেটানিক মুদ্রা। ডলার দেখবেন আজকে আমাদের ট্রাম্প জবে থেকে ট্রাম্পের জায়গা নিয়েছে, বেশ কিছু অস্থিরতা তৈরি হয়েছে। তো এই অস্থিরতা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমাদের ভবিষ্যৎ আমাদেরকে বলে দেবে। তো তারই মাঝখানে সেই জন্যই এই জিনিসটাকে শেয়ার করতে বলা হলো, প্রাসঙ্গিকভাবে আমাকে বললো যে একদিন একটা সময় আসবে দেখবে ডলার আর আমাদের জায়গা নিচ্ছে না, সবার মাথার উপরের জায়গাটা ডলার নিচ্ছে না, সেখান থেকে এসে যাবে ইসরায়েলি মুদ্রা। আমাদেরকে পুরো ওয়ার্ল্ডকে ওই একদিন রুল করবে। আরও একটা যেটা আমাকে বলতে বলেছে, আমরা তো কলি যুগে হয়তো এসেছি, এবার কলকির জন্য সবাই আমরা ওয়েট করছি। কেউ বলে সে সাম্ভালাতে জন্মেছে, কেউ বলবে ছেলে, কেউ বলবে মেয়ে। তো কলকি ছেলে বা মেয়ে যাই হয়ে থাকুক না কেন, সে এখনো খুব ছোট, তার সন্ধান তার কাছে আছে, সে এখন খুব ছোট, তার বাবা মা চাই না তার কোনো রকম অসুবিধা হোক, ডিস্টারবেন্স হোক, সে তার মতো করে বড় হচ্ছে, সুন্দরভাবে বড় হচ্ছে, সুন্দর একটা বাচ্চা। আর এই যে বলা হয়েছে যে কলকি পৃথিবীতে আসবে, তার হাতে তলোয়ার থাকবে, ঘোড়ায় করে আসবে, এগুলো সবই কিন্তু হচ্ছে গিয়ে একটা করে ফর্মুলা কি, আমাদের তলোয়ারের ইংরাজি শব্দ হচ্ছে গিয়ে সোর্ডের যদি অ্যানাগ্রাম করেন ইটস ওয়ার্ডস। কলকি আসবে তার কথা বলতে, কথা দিয়ে মনন এবং চিন্তার পরিবর্তন করতে। আর আজকের দিনে লোক কি আর ঘোড়ায় চড়ে আসে? আপনি তো ঘোড়ায় চড়ে ঘুরি না, কলকিও ঘোড়ায় চড়ে আসবে না। আমাদের গাড়ি কিন্তু হর্স পাওয়ারে চলে, কলকি নর্মালি আসবে। তো সে গাড়ি চালিয়েই এলো, আর যাতেই এলো সে কিন্তু তার শব্দ দিয়ে পৃথিবী পরিবর্তন করতে আসবে, সে যুদ্ধ করতে আসবে না। আচ্ছা, আমাদের যদি মনে থেকে থাকে যে সে তলোয়ার নিয়ে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করতে আসবে, না, সে আসবে আপনার আমার মনের দূষণ মুক্ত করে সুন্দর চিন্তা প্রতিষ্ঠা করতে, যাতে আমরা একে অন্যকে সবাই মিলেমিশে এই পৃথিবীটা একটা সুন্দর বসবাসযোগ্য জায়গা তৈরি হয়ে যায়, সত্য যুগে যেমন ছিল। নালে যুগ পরিবর্তনটা হবে কি করে? এইটা হচ্ছে কি কলকি, যেটা উনি আমাকে বলতে বলেছেন, এটা হচ্ছে কলকি সত্য। তো কলকি যখন বেরোবে সে তার নিজের ইচ্ছায় বেরোবে, আমরা তাকে টেনে টুনে, কেউ এত রিসার্চার, এত সব কিছু কলকির পেছনে, এত সাধকরা কলকিকে নিয়ে খুঁজে বেড়াচ্ছে, তাকে রিসার্চ করছে কোথায় হতে পারে। সাম্ভালা তোলপাড় হয়ে যাচ্ছে আজকে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিন্তু তার যেখানে জন্ম হওয়ার কথা সে সেখানে অলরেডি জন্মে আছে, সে সেখানে সুন্দর বড় হচ্ছে। তার যেই সময় বেরোবার কথা সে ঠিক বেরিয়ে পরিবর্তন করবে, আমাদেরও পরিবর্তন করবে, যুগেরও পরিবর্তন হবে, সত্যযুগ প্রতিষ্ঠাও হবে, কলিযুগ চলেও যাবে। আরও একটা অদ্ভুত ঘটনা, আন্টি যেহেতু বাইরে থাকেন, তো একবার ওনার ফ্লোরিডার বাড়িতে
কি হয়েছে, উনি গেছেন কলকাতা থেকে ফ্লোরিডা গেছে, তো সেখানে ওনার ছেলে বৌমা ওনার নাতনি থাকে, তো সেখানে গেছে। তো সেখানে যখন গেছে উনি একটা স্কোয়ার ডায়ালের ঘড়ি পরে গেছে, বেড়াতে গেছে। আর এমনিতে উনি 6 মাস করে ওখানে, প্রথম দিকে 6 মাস করে ওখানে যেতেন, কারণ নাতনি খুব ছোট, নাতনির দেখাশোনার জন্য যেতেন, ঠাকুমা নাতনির খুব ভালো সম্পর্ক, তো যেতেন। তো যখন চলে আসে তখন তার বৌমা ফোন করে বলে, তুমি তো ঘড়ি ফেলে গেছো, তুমি তো ঘড়িটা নিয়ে যাওনি। তো সে ওখান থেকে ফোনে বলে যে না, আমি তো যেই ঘড়িটা পরে গেছিলাম সেটা তো আমি পরে এসেছি রে, আমার হাতে তো সেই ঘড়িটা আছে। আন্টি পরে গেছিলো স্কোয়ার ডায়ালের একটা ঘড়ি। এবার বৌমা যেটা ওনাকে খবরটা দেয় সেটা হচ্ছে একটা গোল্ড ডায়ালের ব্রেসলেট টাইপের একটা ঘড়ি, এরকম করে খোলা যায় আবার পরে নেওয়া যায়। এইবার বলো ঠিক আছে, আমি যখন যাব আমি তাহলে নিয়ে যাব ঘড়িটা। বাড়ি এসে আন্টি দেখছে ওই সেম ঘড়ি ওনার ড্রয়ারে পড়ে আছে, যেটা ফেলে এসেছিলেন, যেটা উনি ফেলে এসে বৌমা খবর দিয়েছে আমার ঘড়িতে এখানেই আছে। কিন্তু উনি পড়েছিলেন স্কোয়ার, আর বৌমা খবর দিয়েছেন গোল্ড ডায়াল। বাড়িতে এসে দেখছে সেই গোল্ড ডায়ালে যে ঘড়িটার কথা বৌমা বলছে সেই ঘড়িটা অলরেডি ড্রয়ারেই রয়েছে, কারণ সে তো পড়ে যায়নি। বৌমা যখন ওখান থেকে এলো কলকাতার বাড়িতে, সেই ঘড়িটার সাথে করে নিয়ে এলো, 2খানা ঘড়ির সাথে আমাকে ছবি দেখাচ্ছে যে দেখো অবস্থা, 2খানা ঘড়ি। সত্যি তো, এটা খুব কোনো লজিকেই আসছে না, কোনো লজিকেই আসবে না, কিন্তু এটা ওনার সাথে ঘটেছে। আর একটা ইনফরমেশন শেয়ার করি, আন্টির কানে দুটো 5 সাইডের স্টার দেওয়া একটা কানের দুল পরে থাকতেন। তা তার কোনো একটা সাইড বোধহয় একবার ব্রেক হয়েছে, একটা কানের পুশটা খারাপ হয়ে গেছে, তো কাকু ওটা আর পড়ছে না বলে সরিয়ে রেখেছে। তো কাকুকে একদিন বলেছে তোমার একটু খরচা করাবো, ওটা আমাকে একটু ঠিক করে দাও। তো আর ওটা 5 সাইডের মানে সাইডের স্টার থাকে, ওটাকে 6 সাইডেড বানিয়ে দাও। 6 সাইডের স্টারটা বলে যে ভগবানের একটা শ্রীযন্ত্রম বলে যেটাকে আমরা জানি, 6টা দিক থাকে তার, তো সেরকম। তো আর তার বিশ্বাস ওটা যে ওরকম একটা জিনিস আমি গলায় বা আমার কানে পরা থাক, জিনিসের শুভ। তো কানের দুল তো সে জানে 5 সাইডের স্টার, সেই জন্য সে কি করেছে, কাকু বল ঠিক আছে বার করে আনো, দোকানে দেওয়ার ব্যবস্থা করি, একবার দেখে নি, দেখে দেবো। বার করতে গিয়ে দেখে সে 5 সাইডেড স্টার ইটস বিকাম 6 সাইডেড স্টার। 2টো কানের দুল 6টা 6 সাইডেড স্টার অলরেডি হয়ে গেছে ওখানে বাড়িতে থেকে থেকে। অথচ উনি দেখেছিলেন এটা, উনি পড়তেনই 5 সাইডেড স্টার কিনেছিলেন বলে, আমি 6টায় পরিবর্তিত হয়ে গেছে। অবাক হয়ে গেছি যে ওটা সত্যি তো 6 সাইডেড স্টার কবে হয়ে গেছে, আমি ভাবতেও পারিনি। এটাও ওনার সাথে ঘটেছে, এইটা এখানে বানিয়ে বলার মতো। সবচেয়ে বড় কথাই না, দেখো ওনার সঙ্গে ঘটনা ঘটার পর উনি নিজে অবাক হয়ে যান, আর সেখানে বাইরের যারা মানুষ তারা তো অবাক হওয়ারও বাইরে যাবেন, সুতরাং তাদেরও পুরো দোষ দেওয়া যায় না। এটা ঈশ্বরের লীলা, আর কিছু নয়, এটা ঈশ্বরের লীলা ছাড়া আর কিছু নয়। আরও প্রচুর ঘটনা আছে ওনার, বলতে গেলে আপনার কয়েকশো এপিসোড লাগবে। তো আপাতত ছোটোখাটোর মধ্যে দিয়ে আমরা এখানে যতটুকু আমার বলার পারমিশন আছে আমি বলতে এলাম এখানে। বাকিটা যদি ভবিষ্যতে কখনো কোনো দিন সুযোগ সুবিধা হয় আবার এসে আপনার চ্যানেলে আসবো। ওনার আরও বেশ কিছু অলৌকিক ঘটনা, হয়তো ততদিনে আমার আরও কিছু অলৌকিক দর্শন হলো, অলৌকিক আরও কিছু এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করলাম, আপনার সাথে আসবো, এসে শেয়ার করবো। কথায় আছে না যে একটা প্রদীপ থেকে আরো অনেক প্রদীপ জ্বালানো যায়, একদম। এবং এই জিনিসটা যেমন সেটা হলো ওনার নিজের আধ্যাত্মিক উপলব্ধিটা এতটাই গভীর স্তরের, এবং গভীর স্তরে সেটা কিন্তু কোনো শাস্ত্র বা শাস্ত্রীয় তন্ত্রমন্ত্রকে জড়িয়ে নয়, শুধুমাত্র প্লেন পরিষ্কার নিজের অভিজ্ঞতাটাকে উনি বলেছেন, এই ব্যাপার এই ব্যাপার, যেখান থেকে ওনার সংস্পর্শ থেকে তোমার আসা, এবং তোমার থেকে বা ওনার থেকে অর্থাৎ শ্রীমতী শিবানী ঘোষের থেকে আরও শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মধ্যে সেই জ্ঞানের, ভক্তির, বিশ্বাসের, আধ্যাত্মিক সংস্কারের প্রদীপ ছড়িয়ে পড়া। তো আজকের এই এপিসোড প্রিয় দর্শক ও শ্রোতা আমরা এখানেই শেষ করছি। আমার সামনে এতক্ষণ ধরে যিনি বললেন শ্রীমতী ইওনা ব্যানার্জিকে, এবং সঙ্গে দাদাও এসছেন, দাদা পাশে বসে আছেন, তিনি নীরব শ্রোতা ছিলেন এতক্ষণ। তাদের দুজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং দূর থেকে হলেও শিবানী ঘোষকে আমার অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি যে আপনি আমার থেকে অনেক দূরে রয়েছেন। আমি জানি না আপনার কাছে এই ভিডিও পৌঁছবে কিনা, কিন্তু আমি আপনাকে শ্রদ্ধা করি, এবং আপনার কাছে এটাই কামনা বিশ্বের এই অশান্তিকে আপনি আপনার উপলব্ধি দিয়ে, আপনার বিশ্বাস দিয়ে, আপনার সাধন দিয়ে দূর করুন। তাহলে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আমি এবং ইওনা ব্যানার্জি দুজনেই। ভালো থাকবেন, নমস্কার।